Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফরান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের ৭৬তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি, আর এই ঘটনাটি চা বাগানকে কেন্দ্র করে। আপনারা অনেকেই চা বাগান কেন্দ্রিক ঘটনা শুনতে চান। চলুন আজকের এপিসোডের এই ঘটনাটি আমরা একসাথে উপভোগ করব। হারিয়ে যাব ভয়ের রাজ্যে। সত্যিকারের ভয়ের ঘটনার অনুভূতি পেতে হলে আফরান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকতে হবে। আপনারা বেশি বেশি করে সত্য ভয়ের ঘটনা আমাদেরকে পাঠাতে থাকুন। আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে, আর ঘটনা পাঠাতে হবে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorrorbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। ঘটনা কেমন লাগলো তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফরান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর এই ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে অনেকেই সত্য ভয়ের ঘটনার যে অনুভূতি সেটা পেতে পারেন, আর অনেকেই যাতে আফরান দ্য হরর ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারেন। তারা আফরান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে যুক্ত হয়ে সত্য ভয়ের ঘটনা পাঠাতে পারেন। তাহলে অনেকটা পথ আপনাদের সাথে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। চলুন ঘটনায় চলে যাই। আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম শাওন। ওনার বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। উনি শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে ম্যানেজমেন্টে স্নাতক শেষ করেছেন গত বছর। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ওনার বন্ধু হাবিবের কাছ থেকে সংগ্রহ করেছেন। এই যে হাবিব ভাই, তার বাবা বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট BTRI এটাতে কর্মরত রয়েছেন। এই যে BTRI, এটা কিন্তু শ্রীমঙ্গলেই অবস্থিত। 1973 সালে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনার মধ্যে বেশ কয়েকটি স্পর্শকাতর ব্যাপার রয়েছে। কয়েকটি নাম আমরা ছদ্মনাম ব্যবহার করব। কেন করব সেটা শুনলেই বুঝতে পারবেন। তো এই যে হাবিব ভাই, এই হাবিব ভাইদের বাসায় একদিন একটা অনুষ্ঠানের দাওয়াত খেতে গিয়েছিলেন শাওন ভাই। মূলত স্টাফদের জন্য যে কোয়ার্টার রয়েছে এই BTRI, সেখানে তারা থাকতেন। একদম বাংলো টাইপের কোয়ার্টার, খুব সুন্দর পরিবেশ। তো খাওয়া দাওয়ার পর্ব যখন শেষ হয়, এরপর একটু হাঁটতে বের হয়েছেন হাবিব ভাইয়ের সাথে শাওন ভাই। তো চা বাগান যেদিকে, ওদিকে হাঁটতে বের হয়েছেন আর কি। তো এক পর্যায়ে ওনাদের সাথী হলেন বাগানে পাহারা দেওয়ার কাজে নিয়োজিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কাকা। তো তার সাথে করে উনি মূলত চা খাওয়ার জন্য একটা পাত্র নিয়ে এসেছিলেন। সিলেটের বাগানে গেলে একদম তরতাজা পাতার চা, এটা তো খেতেই হবে, তাই না? এটা তো আর শাওন ভাই মিস করতে চান নাই। আর যিনি এই চা নিয়ে এসেছিলেন সাথে করে ফ্লাক্সে করে, তার নাম হচ্ছে মহাবীর। এই মহাবীর কাকা মূলত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। চা শ্রমিকদের জীবন, তাদের মজুরি, কোম্পানি কী ধরনের সুবিধা দেয়, বিভিন্ন সমস্যাগুলো, এগুলো নিয়ে অনেক আলোচনার একটা পর্যায়ে এসে ভূত প্রেত নিয়ে কথা উঠল। তখন ওই মহাবীর কাকাকে অনুরোধ করলেন যে কোন একটা ঘটনা বলেন যেটা আফরান দ্য হরর ওয়ার্ল্ডে শেয়ার করতে পারি। উনি অবশ্যই এই হরর প্ল্যাটফর্মগুলো সম্পর্কে কোনো ধারণাই রাখেন না, কারণ ওনাদের জীবনটা এই চা বাগানকে কেন্দ্র করেই কেটে যায়। এই জন্য আসলে এই বিষয়গুলো তো ওনারা জানেন না। তবে উনি কিছুটা শুনলেন, জানলেন, এরপর একটি ঘটনা শেয়ার করার জন্য রাজি হলেন। তবে ঘটনার সাথে সম্পর্কযুক্ত যে ব্যক্তিবর্গ, তাদের নামটা যেন প্রকাশ না করা হয়, এই শর্তে উনি ঘটনাটা শেয়ার করেছেন। তো চলুন ঘটনায় চলে যাই। তো ওনার পুরো নাম, অর্থাৎ এই যে মহাবীর কাকার পুরো নাম হচ্ছে মহাবীর নাইডু। উনি জানান ঘটনাটা 1997 কি 98 সালের দিকে ঘটেছিল। মূলত উনি তখন
এই শ্রীমঙ্গলেরই একটি চা বাগানে পাহারা দেওয়ার কাজে নিযুক্ত ছিলেন। মূলত তখন উনি চা বাগানে পাহারা দেওয়ার কাজটা শুরু করেছেন মাত্র, তখন ওনার মূলত এই প্রফেশনের জীবনটা কেবল শুরু হয়েছে। তো ঘটনা যখন ঘটে তখন ছিল দুর্গাপূজার সময়, বিজয়া দশমীর আগের রাত্রে, মানে নবমীর রাত্রে, ওই রাত্রে এক চা শ্রমিকের 13-14 বছর বয়সী এক মেয়ে নিখোঁজ হয়ে যায়। শ্রীমঙ্গল শহরে পূজা দেখতে গিয়েছিল সে। মেয়েটির নাম ছিল চম্পা রানী। মেয়েটি যখন গিয়েছিল তার সাথে অনেকেই গিয়েছিল। মূলত বাগান থেকে, বিশেষ করে ওই বাগান থেকে শ্রীমঙ্গল শহরের দূরত্ব প্রায় 12 কিলোমিটার মতো। তো পূজা দেখে বাকিদের সাথে সেও চলে আসে। ওখান থেকে আসার জন্য গাড়িও রয়েছে। তো ওই গাড়ি থেকে সে নামার পর তার বাড়িতে হেঁটে যেতে কিছুটা পথ পাড়ি দিতে হবে। তার বাড়িতে যাওয়ার জন্য ওই সময় অন্য কোনো লোকজন ছিল না, আর সে এই পথটা তো খুব ভালো করেই চেনে, হরহামেশা আসা যাওয়া করেছে। লোকজন নাই তাতে কি, সে নিজের বাড়ির দিকে হাঁটা শুরু করেছে। তো তার সাথে যে লোকজন ছিল তারা দেখেছে যে চম্পা রানী সে তার বাড়ির দিকে চলে যাচ্ছে, জাস্ট এতটুকুই। সে আসলে গিয়েছে কি যায় নাই এটা তো আসলে লোকজন আর দেখে নাই। ওখান থেকে যদি সে খুব আস্তে আস্তেও হেঁটে যায়, ম্যাক্সিমাম 15 মিনিট লাগবে তার বাড়িতে যেতে। তো চম্পার সাথে বাকি যারা পূজা দেখতে গিয়েছিল, বিশেষ করে যাওয়ার সময় আর কি, তো তাদের কাছ থেকেই জানা যায় যে ফেরার সময় চম্পা একাই বাড়ির দিকে চলে গিয়েছিল। কিন্তু সমস্যা হলো কি, ওই রাত্রে চম্পা আর বাড়িতে ফেরেনি। তার মা, বাবা, আত্মীয় স্বজন সবাই মিলে চা বাগানের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছে, আশেপাশে যত বাগান রয়েছে সেখানে খোঁজাখুঁজি করেছে, কিন্তু চম্পার কোনো খোঁজ খবর পাওয়া গেল না। চম্পার সাথে যারা পূজা দেখতে গিয়েছিল তাদের বাড়িতে যাওয়া হয়, সবাইকে জিজ্ঞেস করা হয়, সবাই তো বলে চম্পা তো গাড়ি থেকে নেমে বাড়ির দিকে চলে গেল, আমরা তো দেখলাম, এরপর তো আর কিছু জানি না, আমরা তো সবাই নিজের বাসায় ফেরত আসছি। তো ওই রাত তো চলেই গেছে, পরের দিনও পার হয়ে গেল। বিশেষ করে বিজয়া দশমীর দিন আর কি, ওই দিনও চম্পা বাড়িতে ফেরত আসলো না। সমস্ত বাগান জুড়ে একটা আলোচনা শুরু হয়ে গেল, চম্পা কোথায় হারিয়ে গেল। 1 দিন 2 দিন করতে করতে প্রায় 1 সপ্তাহ পার হয়ে যায়, চম্পার কোনো খোঁজ খবর নাই। পুলিশ কেস হলো, অর্থাৎ মিসিং কেস হলো। পুলিশ এসে আশেপাশের বাগানগুলোতে ইনকোয়ারি করলো, কিন্তু কোনো সঠিক তথ্য প্রমাণ পাওয়া গেল না। একটা সময় সব ঠান্ডা হয়ে যায়। তারা অত্যন্ত দরিদ্র পরিবারের লোক, তাদের আসলে বারবার থানা পুলিশ করা, এখানে ওখানে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে কিভাবে তারা আগাবে এটা তাদের পক্ষে সম্ভব ছিল না। যেহেতু তারা নীরবে নিভৃতে কাটাতেন, বিষয়টা একটা সময় ধামাচাপা পড়ে যায়। নীরবে নিভৃতেই চম্পার হারিয়ে যাওয়া একটা সময় মানুষের মুখ থেকেও হারিয়ে যায়। কেউ আর সেটা নিয়ে আলোচনাও করে না। অনেকে অনেক কথা বলে যে 13-14 বছর বয়সী মেয়ে, দেখো কোথায় চলে গেছে, আবার এটা সেটা, এই ধরনের অনেক নোংরা কথাবার্তাও মানুষ কিন্তু বলেছে। 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর পার হয়ে যায়, চম্পা রানীর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। পিতামাতা কি বসেছিল? তারা তাদের মতো করে চেষ্টা করেছে। চলুন এই ঘটনার পরের অংশে চলে যাই। চম্পা রানী হারিয়ে গেল, কেন হারালো, কি হয়েছিল? ঘটনা কিন্তু মাত্র শুরু হলো। আমরা শুধু একটা ভূমিকা করলাম। এবার আসেন মূল ঘটনায় ঢুকে যাই। 2 বছর তো কেটে গেল, এরপর আর এক নতুন অধ্যায় শুরু হলো। চম্পাদের বাগানেই ছিলেন এক বড় কর্মকর্তা। উনি ওই বাগানে প্রায় 15 বছর ধরে চাকরি করছেন। চা বাগানের যারা শ্রমিক রয়েছেন তারা কর্মকর্তাদেরকে বাবু বলে সম্বোধন করেন। আর যেই ব্যক্তি মূলত এই যে বাবু বলে সম্বোধন পেতেন, অনেকেই তো পান, কিন্তু যেই ব্যক্তির কথা বলছি তার নাম হচ্ছে রাজনাথ। মূলত তার আসল নামটা আমরা বলছি না, তবে এতটুকু বলছি তার নামের শেষে নাথ শব্দটা রয়েছে, আমরা রাজনাথ বলেই অভিহিত করব। ওই সময় এই রাজনাথের বয়স 37-38 বছর হবে। তার 1 ছেলে
এক মেয়ে ছিল। কোম্পানি কর্তৃক প্রদত্ত এক বাংলো বাড়িতে থাকতেন। দুর্দান্ত একটা বাংলো বাড়ি। তো এই রাজনাথ সাহেবের যেই মেয়েটি ছিল তার নাম ছিল রূপানাথ। তার বয়স ছিল 8, 9, 10 বছর এরকম হবে আর কি। তার ছেলেটা ছিল মেয়েটার ছোট, আর ছেলেটার নাম ছিল হচ্ছে অয়ননাথ। তার বয়স 7-8-এর কাছাকাছি হবে এরকম আর কি। তো একদিন এই যে রূপা স্কুল থেকে বাড়িতে ফিরে এসে মাথা ব্যথায় শুয়ে রইল। এত মাথা ব্যথা, তার মাকে বলছে যে আমার প্রচণ্ড মাথা ব্যথা হয়েছে। তার মা তাকে ঘরে রাখা প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট খেতে দিয়ে আবার রান্নাঘরে গেলেন। একটু পর রূপা তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তার মা ঘরে এসে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। রূপা মাথা ব্যথার যন্ত্রণায় তার মাথাটা দেয়ালের সাথে ঠাস ঠাস করে বাড়ি দিচ্ছে। বাড়ি দিতে দিতে তার কপাল ফাটিয়ে ফেলেছে, তবুও সে বাড়ি দেওয়া থামাচ্ছে না। তার এত মাথা ব্যথা, দেয়ালের সাথে তার মাথাটা আঘাত করার কারণে যে ব্যথা হচ্ছে, এই ব্যথাটাও আসলে তার কাছে তুচ্ছ মনে হচ্ছে। তার মাথার ভিতরে এমন যন্ত্রণা করছে। তার মা তো অবাক, তাকে কোলে নিয়ে সান্ত্বনা দিতে থাকেন, বলেন যে দ্রুত তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এদিকে এই রূপানাথ আর একটা অদ্ভুত কাণ্ড করে বসে। তার কপাল থেকে যে দরদর করে রক্ত ঝরছিল, রূপা সে কী করলো, তার মায়ের কোল থেকে লাফ দিয়ে উঠে কপাল থেকে রক্ত হাত দিয়ে মেখে সেই হাত দেয়ালের বিভিন্ন জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিতে লাগলো। তার 5 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট পড়ছে, এভাবে ছাপ দিচ্ছে, আর হঠাৎ করে পাগলের মতো হাসতে থাকে। তো রাজনাথবাবুর স্ত্রী এসব দেখে মেয়েকে কোলে করে দৌড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলেন আর রাজনাথবাবুকে খবর পাঠালেন। যথাসময় রাজনাথবাবুও বাসায় ফিরলেন। তার স্ত্রীর কাছ থেকে সব কিছু শুনে তিনি পরের দিনই মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ওই সময় ডাক্তারের কাছে যাওয়ার ওইভাবে উপায় ছিল না, ইতিমধ্যে তার মেয়েটাও একটু শান্ত হয়েছে, এই জন্য আর নিয়ে যান নাই। তো ডক্টর কিছু ওষুধপত্র দিয়ে দিলেন, একদম স্বাভাবিকই হয়ে যায় কয়েকদিনের জন্য। এভাবে দিন যেতে যেতে প্রায় 1 মাসের মতো চলেই যায়। এই 1 মাসের মধ্যে আহামরি ওরকম কোনো সমস্যা হয়নি। মাঝে মধ্যে কিছুটা হালকা মাথা ব্যথা হয়েছে, তবে সেটা এরকম সিরিয়াস কিছু না। 1 মাসের মধ্যে রূপার এক নতুন রোগ দেখা দিল। রূপা তো আগে শুধু মাথায় আঘাত করত, এখন সে কী করলো, নিজে নিজে তার চুল টেনে টেনে ছেঁড়া শুরু করলো, আর উদ্ভট কথাবার্তা বলতে থাকে। সে অস্বাভাবিক আচরণ করত, ঠিকমতো খেত না, গোসল তো একদমই করতে চাইতো না। রূপাকে হাত পা বেঁধে 2-3 জন মিলে গোসল করাতে হতো, পানি দেখলেই সে ভয় পেত। রাজনাথবাবু মেয়ের এই অবস্থা দেখে ঠিক করলেন মেয়েকে উন্নত চিকিৎসা করাবেন। তিনি রূপাকে নিয়ে গেলেন ভারতের চেন্নাইয়ে। সেখানে রূপার উন্নত চিকিৎসা হলো। চেন্নাইয়ে রূপার যত ধরনের ট্রিটমেন্ট করার দরকার, সিটি স্ক্যান করা বা অন্যান্য যে ট্রিটমেন্টগুলো আছে, যে চেক আপগুলো আছে, সবগুলোই করানো হয়েছিল। ডাক্তার নাকি অস্বাভাবিক কিছুই পায়নি। চেন্নাইয়ে প্রায় 1 মাস ওনারা ছিলেন। 1 মাস পর ওনারা বাসায় ফিরলেন। তারপর কিছুদিন অতিবাহিত হওয়ার পর আবার রূপা অস্বাভাবিক আচরণ শুরু করলো। চেন্নাইয়ে যখন ছিল সে কিন্তু স্বাভাবিক ছিল। তার মাথার চুল সে আবারও ছিঁড়তে শুরু করলো। এবার এমন অবস্থা হয় যে তার মাথায় আর কোনো চুলই অবশিষ্ট ছিল না, একটা চুলও ছিল না। সব চুল সে টেনে টেনে ছিঁড়ে ফেলেছিল। খাওয়া দাওয়া তো একদমই বন্ধ, শুধু উল্টোপাল্টা কথাবার্তা। বাইরের দিকে তাকিয়ে সে আপন মনে বলতো, কোথায় যাচ্ছ তুমি? আমাকে নিয়ে যাও, ওরা আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে চায়, তোমার কাছে যেতে দিতে চায় না, দাঁড়াও তুমি, আমি আসছি, এরকম বলতো। আর আমি আসছি বলে সে বাইরে যাওয়ার চেষ্টা করতো, তখন তাকে আটকে রাখা হতো। এরকম আরও অনেক কিছুই বলতো রূপা। আসলে কেন বলছে, কার সাথে বলছে, কোন প্রেক্ষাপটে বলছে, কেউ কিন্তু বুঝতে পারতো না। আর রূপাকে কোনো রকমেই পানির কাছে নিয়ে যাওয়া যেত না, গোসল তো করতে চাইতো না। অজানা এক আতঙ্ক তাকে গ্রাস করেছিল, পানি দেখলে সে ভয় পেত। দিন দিন রূপা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। হঠাৎ করেই দেখা গেল রূপার শরীরের বিভিন্ন জায়গায় পচন ধরা শুরু হয়েছে। এমন দুর্গন্ধ শরীর থেকে বের হচ্ছে, কেউ তার কাছেই যেতে পারত না। রাজনাথবাবু মেয়ের এমন অবস্থা দেখে একদিন এক বিখ্যাত তান্ত্রিককে ডেকে আনলেন। তান্ত্রিক রিচুয়াল করে জানালেন বাড়িতে নাকি ভয়াল এক কালো ছায়ার প্রভাব পড়েছে।
এটা সহজে নাকি তাড়ানো যাবে না, কয়েকদিন সময় চাইল সে, আর হুট করে সে কোনো চিকিৎসা করতে পারবে না, এটা করতে গেলে হিতে বিপরীত হতে পারে। সেই তান্ত্রিক আপাতত কিছু ঝাড়ফুঁক করে দিয়ে যান, আর ঝাড়ফুঁকটা এই কারণে করেছিলেন যাতে এই কয়েকদিনের মধ্যে ওই অশুভ শক্তিটা রূপার কোনো ক্ষতি করতে না পারে। তান্ত্রিক বলে যান যে উনি 1 সপ্তাহ পর আসবেন, তান্ত্রিক তার গুরুর কাছ থেকে এই অশুভ শক্তিকে মোকাবেলা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে পরামর্শ করবেন। তান্ত্রিক এটাও বলে যান এই 1 সপ্তাহ কোনোভাবেই যেন রূপাকে চোখের আড়াল না করা হয়, আড়াল করলেই বিপদ হবে। উনি বারবার করে সতর্ক করে দিয়েছিলেন। এরপর তান্ত্রিক পরের সপ্তাহে আসবেন বলে চলে গেলেন, কিন্তু এর 3 দিন পরই ঘটল অঘটন। রূপা ঘুমের মধ্যেই মারা যায়। ঘুমের মধ্যে মারা গেলেও রূপার গলার দুপাশে 3টা করে মোট 6টা আঙ্গুলের কালো দাগ স্পষ্ট দেখা যায়। তান্ত্রিক খবর পেয়ে দ্রুত চলে আসেন, এসে বলেন যে বলেছিলাম না মেয়েকে চোখের আড়াল না করতে, চোখের আড়াল নিশ্চয়ই করেছেন। তখন রূপার মা বলে যে হ্যাঁ, সারা রাত তো আমার পাশেই ছিল, কিন্তু ও ঘুমাচ্ছিল, ওকে আর ডাকি নাই, ওকে রেখে বিছানায় রেখে আমি একটু বাইরে বের হয়েছি, ওর বাবা আগের থেকে বের হয়ে গেছে, রুমে সে একাই ছিল। কিছু সময় পর রুমে যখন আমি আসি তখন দেখি এই অবস্থা। ঘুমের মধ্যেই মারা গিয়েছে, না কিভাবে কি হয়েছে বলতে পারে না, তবে যেহেতু সে ঘুমিয়েই ছিল, আগেও ঘুমিয়েছিল, সে ঘুমন্ত অবস্থায় ছিল, এই জন্য ধারণা করা হয় ঘুমের মধ্যেই সে মারা গেছে। তাহলে তার গলায় এই 6 আঙ্গুলের দাগ 3টা করে এটা কেন হলো? বোঝাই যাচ্ছে সাংঘাতিক অশুভ এক শক্তি এই কাজটি করেছে। ওই সময় আবার তার যে ছোট ভাই, সে ছোট ভাই অন্য একটা জায়গায় পড়তে বসেছিল, যেহেতু সকাল হয়ে গিয়েছিল, এই জন্য রূপা ঘরে একাই ওই মুহূর্তের জন্য শুয়েছিল, যার কারণে ঘটনাটি ঘটে গিয়েছে। এখন রূপা তো মারা গেল, রূপা একা থাকার এই সুযোগটাই মূলত ওই ভয়ঙ্কর অশুভ শক্তিটা কাজে লাগিয়েছে। মা বাবা আসলে এই শোক কিভাবে সইবেন? নিষ্পাপ একটা শিশু বাচ্চা, কার কি ক্ষতি করেছিল? কারো তো ক্ষতি করেনি, কেন তাকে এভাবে মরতে হলো? 1 বছর কেটে গেল, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল অনেকটাই। এবার রয়েছে অয়ননাথ, রূপার ছোট ভাই। 1 বছর পর এই অয়নের সাথে শুরু হলো ভয়ঙ্কর কিছু কার্যকলাপ। অয়ন প্রায় রাতেই ঘুমের ঘোরে বলতো, দিদি তোর সাথে মেয়েটিকে, তোরা কি খেলছিস, আমাকে নিবি না খেলায়? তারপরে কান্না করে সে জেগে উঠত। তার বাবা মা অয়নকে এই ব্যাপারটা জিজ্ঞেস করলে অয়ন বলতো স্বপ্নে সে তার দিদিকে আর একটা মেয়ের সাথে নাকি তাদের বাগানে খেলা করতে দেখে, আর অয়নকে নাকি ডাকে তাদের সাথে খেলায় আসার জন্য। কিন্তু প্রতিবারই যখন অয়ন তাদের কাছে যেতে চাইতো তখনই তার ঘুম ভেঙে যেত, আর তারপর অয়ন কান্নাকাটি শুরু করতো তার দিদির কাছে যাবার জন্য। এরকম যখন চলছিল তখন রাজনাথ বাবু বিভিন্ন তান্ত্রিক, তারপর হুজুর, উনি হিন্দু ধর্মাবলম্বী হলেও যখন তান্ত্রিকরা কাজ করতে পারছিল এরপর হুজুরদের কাছে গিয়েছেন, তাদেরকেও নিয়ে আসছেন, এই সমস্যার কথা জানিয়েছেন। তারা তাদের মতো করে বিভিন্ন রকমের কাজকর্ম করেছেন, হুজুররা রুকিয়া করেছেন, তান্ত্রিকরা তারা রিচুয়াল করেছেন, তারপরে বাড়ি বন্ধ করেছেন, এটা সেটা অনেক কাজ করেছেন, কিন্তু কোনো কাজই ফাইনালি হচ্ছিল না। এদিকে অয়ননাথের অবস্থাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। আগে শুধু রাত্রের স্বপ্ন দেখত, এখন দিনের বেলাতে হঠাৎ করেই দিদি দিদি বলে বাইরের দিকে ছুটে যেত অয়ন, আর বলতো ওই যে দিদি, ওই যে দিদি, দিদির সাথে আর একটা মেয়ে আছে, আমাকে ডাকছে দিদি, আমাকে নিতে এসেছে দিদি, এরকম বলতো। তো এরকম পাগলামি অয়নের দিন দিন বাড়তেই লাগলো। খাওয়া দাওয়া একরকম ছেড়ে দিয়েছিল, সেই রূপার মতোই। এমনিতেই তো রূপাকে হারিয়ে মা বাবা একদম শোকে কাতর ছিলেন। এরপর অয়ন যখন এরকম সমস্যায় পড়ে গেল তখন তো তারা আরও ভেঙে পড়লেন। তাদের এই অবস্থা দেখে রাজনাথবাবুর এক কলিগ
তিনি পরামর্শ দিলেন যে ভারতের আসামে তার পরিচিত এক নাম করা তান্ত্রিক আছে, তাকে খবর দিতে। তো তাকে খবর দেওয়া হলো, তাকে নিয়েও আসা হলো অল্প কয়েকদিনের মধ্যে। তান্ত্রিক রাজনাথ বাবুর বাসায় পা ফেলা মাত্রই থমকে দাঁড়ালেন। কিছুক্ষণ ধ্যান করে থাকার পর বললেন, এই বাড়িতে ভয়ঙ্কর এক অশুভ শক্তি ভর করেছে। এরপর ওই তান্ত্রিক বললেন যে উনি আজ রাত্রে ধ্যানে বসবেন, ওনার যা রিচুয়াল আছে সেগুলো সম্পন্ন করে আগামীকাল বিস্তারিত জানার আসলে বা বলার চেষ্টা করবেন, যা জেনেছেন যে ব্যাপারটা আসলে কি। তো কথা মতো উনি সে কাজ করেছিলেন। ওনাকে আলাদা একটা রুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। রাতে দরজা লাগিয়ে উনি ধ্যানে বসলেন। তবে ওই রাত্রে বাড়ির চালে সারাটা রাত ইট পাথর নিক্ষেপের আওয়াজ শোনা গেল। সারা রাত ধরে কা 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 শব্দ, কাক ডাকার এমন শব্দ হয়েছিল যেন হাজার হাজার লক্ষ লক্ষ কাক এই রাজনাথ বাবুর বাংলো বাড়িটা ঘিরে ডাকাডাকি করছে। আর এত জোরে ডাকছে যে বাগানের দূরে দূরে যে সমস্ত বাংলো ছিল, তারপরে এই বাগানের শ্রমিকরা দূর দূরান্তে তাদের যেই বসতিগুলো ছিল সেখান থেকেও শব্দ শোনা যাচ্ছিল। এমনকি ওই যে ঢিলের যে শব্দটা এটাও পাওয়া যাচ্ছিল, তারাও সেটা শুনেছে। সকালে উঠে কোনো ঢিলের অস্তিত্ব পাওয়া যায়নি। এদিকে অয়নকে যেন কোনোভাবেই আড়াল না করা হয়, মানে তাদের দৃষ্টির আড়াল না করা হয়, এদিকেও কিন্তু খেয়াল রাখতে বলেছিলেন ওই তান্ত্রিক। তো তারা অয়নকে এবার খুব ভালো করে দেখাশোনা করছিলেন, কোনোভাবেই যেন তাদের কারো নজর না এড়ায় অয়ন। তো পরের দিন তান্ত্রিক জানালেন যে রাজনাথ বাবুর পরিবারের উপর এক ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। যে করেছে সে তার জীবনের এমন কিছু হারিয়েছে যেটা তার কাছে অতি মূল্যবান ছিল। এই জাদু শুধু তারই উপর পড়বে যে ওই ব্যক্তির ক্ষতির কারণ। সুতরাং তান্ত্রিক রাজনাথ বাবুকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা রাজনাথ বাবু, আপনি কি কোনো ব্যক্তির ক্ষতি করেছেন? বলেন তো, একটু মনে করেন তো। আর আপনার এই জাদু শুধু ওই ব্যক্তি কাটাতে পারবেন যিনি জাদুটা করেছেন, আর না হলে আপনার পরিবারের সকল সদস্যকে হত্যা করা হবে, এরপর আপনার স্ত্রীকে হত্যা করা হবে, লাস্টে আপনাকে হত্যা করা হবে। এইভাবেই আপনার পরিবারের প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। এখন আপনি চিন্তা ভাবনা করেন, মূলত এক ভয়ঙ্কর অশরীরী এখানে এসে এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। চিন্তা করে দেখেন কাকে কি ক্ষতি করেছেন। এই সমস্ত কথা যখন তান্ত্রিক রাজনাথ বাবুকে বললেন, তখন রাজনাথ বাবু এমন এক ভয়ঙ্কর কথা তান্ত্রিকের কাছে শেয়ার করলেন যেটা শুনে তার স্ত্রীও ভয়ে আঁতকে উঠলেন। রাজনাথ বাবু বলা শুরু করেন 2 বছর আগের এক ভয়ঙ্কর কথা। দুর্গাপূজা তখন চলছে, নবমীর রাত। ওই সময়ে তার বাংলো বাড়িতে রাজনাথ বাবু একাই ছিলেন। তার স্ত্রী সন্তান তারা গিয়েছিলেন তার স্ত্রীর বাড়িতে, অর্থাৎ তার স্ত্রী তার বাবার বাড়িতে গিয়েছিলেন। হবিগঞ্জের চুনারু ঘাটে তার স্ত্রীর বাড়ি ছিল। তো তারা পূজা করতে গিয়েছিলেন। ওই সময়ে কাজের একটা চাপ ছিল, যার কারণে রাজনাথ বাবু উনি বাংলা বাড়িতে একাই ছিলেন। কথা ছিল দশমীর পরের দিন উনি বাড়িতে যাবেন। নবমীর রাত্রে তিনি বাড়ির বারান্দায় একা একা পায়চারি করছিলেন খাওয়া দাওয়ার পর। এটা তার অভ্যাস, খাওয়ার পরে উনি হাঁটাহাঁটি করেন। ওই সময় আবার ইলেকট্রিসিটি ছিল না, ওই সময় মানে অন্ধকার ছিল, কোনো কারণে বিদ্যুৎ চলে গিয়েছিল। হঠাৎ করে রাস্তা দিয়ে কাউকে যেতে দেখলেন, বিশেষ করে বাগানের ভেতরের রাস্তাতে। যে দিকটাতে চা শ্রমিকরা থাকতেন, একসাথে বেশ কিছু ঘর ছিল আর কি, ওই দিকটাতে কাউকে যেতে দেখলেন। তখনই ডাক দিলেন, এই কে যাই রে এত রাত্রে, এদিকে একটু আসো তো। তিনি ভেবেছিলেন হয়তো কোনো শ্রমিক পূজা দেখে বাড়িতে ফিরছে, একটু কথা বলা যাবে। কিন্তু উনি দেখতে পান যে 13-14 বছর বয়সী একটা মেয়ে এগিয়ে আসলো। চিনতে পারলেন তাকে। উনি চিনতে পারলেন এই মেয়েটা চা বাগানে চায়ের পাতা তোলার কাজ করত, তার নাম চম্পা। আর ঠিক ওই সময় তার মাথায় একটা কুবুদ্ধি চেপে বসে। উনি বলেন যে আমি রাত্রে খাওয়া দাওয়া করছি, আমার কিছু এঁটো বাসন আছে রান্নাঘরে রাখা আছে, একটু
ধুয়ে মুছে রাখতো। তোর বৌদি তো বাড়িতে নাই, বাবার বাড়ি গেছে। চম্পাও বাধ্য মেয়ের মতো জি বাবু বলে সরল মনে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। তার পিছু পিছু রাজনাথ বাবুও হারিকেন নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। রাজনাথ বাবুর মনে যে মারাত্মক খারাপ কিছু ছিল এটা তো সহজ সরল চম্পা বুঝতে পারেনি। ওই সময় চম্পাকে মারাত্মকভাবে সে যৌন নির্যাতনের শিকার বানায়। চম্পাকে সে বলে, খবরদার এসব কথা কাউকে বলবি না, তাহলে কিন্তু এই বাগান থেকে তোদেরকে বের করে দেব। তোর মা বাবার চাকরি যাবে, তোরও যাবে, না খেয়ে মরবি। আর এমন কাজ করব কোনো বাগানেও তোদের চাকরি হবে না। চম্পা তখন কেঁদে কেঁদে বলল যে আপনি এমন একটা কাজ করলেন, চাকরি যাই যাক, আমি কোম্পানির ম্যানেজার বাবুকে সব বলে দিব। কেন আপনি এমনটা করলেন? আপনার কাছে তো এরকম আশা করি নাই। আপনার একটা মেয়ে আছে না, আপনি কেন এমনটা করলেন? এদিকে রাজনাথ বাবু যখন দেখলেন যে চম্পা চিৎকার করে কান্নাকাটি শুরু করেছে আর সে বারবার বলছে যে সে ম্যানেজার বাবুকে বলে দেবে, অনেককেই বলে দেবে, তখন কি হবে? রাজনাথ বাবু তো চাকরি, মান সম্মান কিছুই থাকবে না। তিনি তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন। তিনি কি করছেন, রান্নাঘরে একটা ভারী একটা কাঠের মতো কিছু একটা ছিল, এইটা দিয়ে চম্পার মাথায় একটা সজোরে আঘাত করেছিলেন। এক আঘাতেই চম্পা মাটিতে লুটিয়ে পড়ে, ছটফট করতে করতে চম্পা মারা যায়। চা বাগানে কিন্তু একদম কাছাকাছি ঘরবাড়িগুলো থাকে না, একটু দূরে দূরেই থাকে। তো চম্পা কান্নাকাটি করেছে এটাও কেউ শোনে নাই, কারণ ওই সময় ব্যাপারটা ছিল কি যে অনেকেই পূজা দেখতে গিয়েছিল, অনেকেই বাড়িতে ছিল না, ম্যাক্সিমাম লোকজনই পূজা দেখতে চলে গিয়েছিল, বা ওই সময় চা বাগানের কাজটা কয়েকদিনের জন্য বন্ধ থাকার কারণে লোকজনও ছিল কম। এই সুযোগটাই মূলত রাজনাথ বাবু নিয়েছিলেন। উনি বুঝতে পারলেন যে চম্পার চিৎকার চেঁচামেচি কেউ শুনতে পায়নি। এখন লাশ উনি কীভাবে লুকাবেন? উনি যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে চম্পার শরীরটাকে কেটে অনেকগুলো টুকরো করে উনি কি করেছেন, এই শরীরের বিভিন্ন অংশের উপরে লবণ ছিটিয়ে দিয়েছিলেন যাতে করে দুর্গন্ধ না ছড়ায়। এরপর উনি ওনার বাংলোর বাইরে একটা জায়গায়, অন্ধকারাচ্ছন্ন একটা জায়গায় গভীর গর্ত করে চম্পার শরীরটা পুঁতে দিয়েছিলেন। তো উনি বেশ গভীরই করেছিলেন, এটা করতে ওনার বেশ কষ্টই হয়েছিল। তবে এটা এমন একটা জায়গায় করেছিলেন যে ওই জায়গাটাতে লোকজন সচরাচর যায় না, ওখানে চা গাছও ছিল না, ওদিকে লোকজন যায়ও না, আর চা বাগানের সময় মানুষজনও ছিল কম। কোনো এক কারণে ওই সময় তার বাংলোতে পাহারার জন্য লোকও ছিল না, সেও ছুটিতে ছিল। এই যে এমন একটা রোমহর্ষক ব্যাপার, এই ঘটনা রাজনাথ বাবু অকপটে বলে যেতে লাগলেন। এই কথা শুনে তার স্ত্রী তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান। তার যখন জ্ঞান ফেরানো হয়, তার স্ত্রী বারবার বলছেন, তুমি এমন একটা কাজ কিভাবে করতে পারলা? তোমার একটা মেয়ে ছিল, তুমি এরকম একটা বাচ্চা মেয়ের সাথে এরকম একটা কাজ করতে পারলা? তো ওনার স্ত্রী তো কোনোভাবে এটা মেনে নিতে পারছিলেন না। তান্ত্রিক জানান যে আসলে যেটা হওয়ার তো হয়ে গেছে, এখন আপনার এই ছেলে অয়ন, এটাকে তো বিপদের হাত থেকে বাঁচাতে হবে, তারপর কি করা যায় সেটা আমরা আলোচনা করে দেখব। আপাতত তাড়াতাড়ি একটা কাজ করতে হবে, এই যে চম্পার মা বাবাকে নিয়ে আসতে হবে। এখন চম্পার মা বাবার খোঁজ খবর নিতে গিয়ে দেখা গেল চম্পার মা বাবা এই বাগানে আর নাই, তারা চলে গিয়েছিলেন অন্য আর একটা বাগানে। তো খোঁজ খবর নেওয়া শুরু হলো। মূলত পাশের আর একটা বাগানেই তারা কাজ নিয়েছিলেন। সেখানে তান্ত্রিক, রাজনাথবাবু, অয়ন এবং রাজনাথবাবুর স্ত্রী মানে অয়নের মা, তারা সেখানে উপস্থিত হলেন। চম্পার মা বাবার পায়ে পড়ে রাজনাথবাবু তো খুব কান্নাকাটি করছেন, বলছেন যে আমাদের পরিবারকে মাফ করে দাও, আমাদের পরিবারকে মাফ করে দাও। রাজনাথবাবুর স্ত্রীও চম্পার মা বাবাকে নিজের মা বাবা বলে সম্বোধন করে তাদের কাছে মাফ চাইতে লাগলেন। বলতে লাগলেন, আজ যদি আপনার মেয়ে চম্পা আপনাদের কাছে এসে এরকম মাফ চাইতো, তাহলে কি আপনারা মাফ করতে অবশ্যই পারতেন।
আপনাকে চুপ করে থাকতে পারতেন, মাফ না করে থাকতে পারতেন? আমি তো আমার মেয়ে রূপাকে হারিয়েছি, শেষ সম্বল আমার ছেলে, একে হারালে আমি কিভাবে বাঁচব? দয়া করে আমার এই অবুঝ শিশুকে রক্ষা করেন। আমার স্বামীর কর্মের ফল আমার বাচ্চারা কেন পাবে? পারলে আপনারা আমাকে মেরে ফেলেন, তবুও আমার ছেলেকে রক্ষা করুন। অনেক অনুরোধের পর চম্পার মায়ের কথায় চম্পার বাবা রাজনাথ বাবুকে মাফ করে দেন আর বলেন, এই জাদু আমি করেছি যে আমার মেয়ের নিখোঁজ হওয়ার কারণ তার উপর। আমি তো জানতাম না যে আমার মেয়ের সাথে আসলে কি হয়েছে। আপনি যেটা করেছেন এটা তো আমি জানি না। এখন বুঝতে পারলাম যে আপনি আমার মেয়ের নিখোঁজ হওয়ার কারণ। তবে আমি যাকে দিয়ে কালো জাদু করিয়েছি তিনি এখানকার কেউ না, তার বাড়ি খাগড়াছড়ি। তিনি ম্রো সম্প্রদায়ের একজন ব্যক্তি। তো এই ম্রো সম্প্রদায়ের যিনি, উনি বড় একজন তান্ত্রিক, উনি বৌদ্ধ ধর্মাবলম্বী। আর এই জাদু উনি ছাড়া আর কেউ কাটাতে পারবেন না। এটা যখন উনি বলেন, পরে রাজনাথ বাবু ও তার পরিবার সহ সেই তান্ত্রিকের কাছে খাগড়াছড়িতে যান। তিনি সব ঘটনা শুনলেন। উনি বললেন যে, দেখো বাবুরা, কালো জাদু করা যতটা সহজ তার থেকেও কঠিন এটা কাটানো। তো এই জাদু করছি অনেক দিন হয়ে গেছে, আমার তো মনেও নাই কোন পদ্ধতিতে করছি। এখন এটা কাটাতে পারবো কি না তাও বলতে পারতেছি না। এরপরে রাজনাথ বাবুর স্ত্রী সেই কান্নাকাটি শুরু করছেন। আর রাজনাথ বাবুর পক্ষে ওই যে চম্পার মা বাবাও বলেন যে, আমরা ওকে ক্ষমা করে দিছি, আপনি আপনার সাধ্য অনুযায়ী সেটা করেন। সেই অন্যায় কাজটা করছে, আমরা তো মাফ করেই দিছি মেয়ের মা বাবা হিসাবে, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন। তখন তান্ত্রিক বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখি, সফল না হলে আমাকে কিছু বলতে পারবে না, কারণ আমার আসলে অতটা মনেও নাই কোন পদ্ধতিতে করছিলাম। উনি বলেন যে তার কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো এনে দেওয়া হয়। 1.5 বছরের কাছাকাছি একটা বয়সের মহিষ নিয়ে আসতে বলেন। মহিষ আনা হয়, এটা খুঁজে পেতে খুব বেশি সমস্যা হয় নাই। 1 কৌটা সিঁদুর, আরও কিছু জিনিসপত্রের কথা বলেন আর কি। তো সব কিছুর ব্যবস্থা করে ফেলা হয় কি অল্প সময়ের মধ্যে। এরপর তান্ত্রিক রিচুয়াল শুরু করেন। এর মধ্যে একটা রিচুয়াল ছিল যেটা একটা মহিষের পিঠে এই অয়নকে তুলে দেওয়া হয়, অয়নকে বেঁধে ফেলা হয় যাতে করে মহিষ নড়াচড়া করলে অয়ন পড়ে গিয়ে ক্ষয়ক্ষতি না হয়, এমনভাবে অয়নকে আটকে ফেলা হয় ওই মহিষের সাথে। এরপর মন্ত্র পড়ে মহিষের চোখ লাল কাপড় দিয়ে বেঁধে ছেড়ে দেওয়া হয়। ওই তান্ত্রিক বলেন যে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে যদি ওই মহিষটা উপস্থিত হয় তাহলে বুঝতে হবে ওই জায়গায় আমি কালো জাদু করেছিলাম, এরপর আমি কাটাতে পারবো। আর তা যদি না হয়ে থাকে তাহলে কিন্তু বিপদ হবে। মহিষটাকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু মনে রেখো এই অয়ন আর বাঁচবে না, অয়ন মারা যাবে। এই কাজে অয়নের জীবনের যথেষ্ট ঝুঁকি ছিল, তারপরও অয়নের মা এটাতে রাজি হয়ে যান, অয়নের বাবাও রাজি হন। তবে কোনো ধরনের কোনো বিপত্তি ছাড়াই অয়নকে পিঠে নিয়ে ওই মহিষ একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্ট সময়েই হাজির হয়, ঠিক চোখ বাঁধা অবস্থায়। এরপর তান্ত্রিক বলেন, ঠিক আছে বুঝতে পারছি আমি কোনটা করছি, আমি এই কাজটা কেটে দিচ্ছি। তো তান্ত্রিক তার পদ্ধতি অনুযায়ী এই কালো জাদুটা কেটে দেন। বিষয়টা তো জানাজানি হয়ে যায়, আসলে এটা আর থেমে থাকে না। তো বাগান কর্তৃপক্ষ এই ধরনের একটা অপকর্মের কথা জানতে যখন পারেন, অবশ্যই রাজনাথ বাবুকে চাকরিতে রাখবেন না। রাজনাথ বাবু চাকরিচ্যুত হন। আর এই বিষয়টা নিয়ে চম্পার পরিবার কোনো থানা পুলিশ করে নাই, এটা থানা পুলিশকে জানানো হয় না, যেহেতু তার পরিবার চায় না যে থানা পুলিশ হোক, তারা ক্ষমা করে দিয়েছে, এখানে তার কোনো কথা থাকে না। তবে চম্পার বডিটা যেখানে পুঁতে ফেলা হয়েছিল সেখান থেকে তোলা হয়েছিল কিনা বা অন্য কোনো কিছু করা হয়েছিল কিনা এই বিষয়ে আসলে ওভাবে জানা যায় না। রাজনাথ বাবু এখন কোথায় আছেন, তার পরিবার কোথায় আছে, উনি বেঁচে আছেন কিনা, তার পরিবার এই দেশে আছে কিনা এটাও আসলে বলা যায় না। মহাবীর নাইডু উনি এই ঘটনাটা জানতেন, উনি সুন্দর করে ওনার জানার ভিতরে যতটুকু ছিল সেটা উপস্থাপন করেছেন। তো ধন্যবাদ জানাচ্ছি শাওন ভাইকে এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরও ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। উনি এটা জানিয়েছেন, ওই মহাবীর নাইডু কাকা আরেকটি ঘটনা উনি শেয়ার করেছিলেন শাওন ভাইয়ের কাছে, সেটা পরবর্তীতে পাঠাবেন বলে জানিয়েছেন। আমরা অপেক্ষায় থাকবো সেই ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, শুনলেন ঘটনা। আসলে মানুষের স্বভাব
এটা যদি খারাপ থাকে, কোনো একটা সময় কোনো একটা পরিস্থিতিতে এসে কিন্তু সেই স্বভাবটা আবার জাগ্রত হবে। রাজনাথ বাবু কিন্তু ওনার কুপ্রবৃত্তি এটা সামলাতে পারেন নাই। ওনার মেয়ের বয়সী একটা মেয়ের সাথে এমন একটা কাজ করেছেন উনি, যেটার ফলশ্রুতিতে ওনার মেয়েরও জীবন দিতে হয়েছে। চম্পার মা বাবা, বিশেষ করে চম্পার বাবা এমন এক কালো জাদু করেছেন, উনি জানতেন না কে করেছে, তবে এই জাদুটা এমনভাবে করা হয়েছে যে এই ক্ষতির জন্য যাই তার উপর বিপদ নেমে আসবে। সেটাই হয়েছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। কালো জাদু খারাপ, সর্বাবস্থাতেই খারাপ। আর যে ঘটনা রাজনাথ বাবু ঘটিয়েছেন এটাও কোনোভাবে মেনে নেওয়া যায় না। আল্লাহ আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। ঘটনা ভালো লাগলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা লাইক বাটনে প্রেস করে দিয়ে যাবেন, লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ এবং গ্রুপে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আসছে বৃহস্পতিবার থার্সডে নাইটের নতুন আরও একটি এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।